নমস্কার বন্ধুরা, সংবাদ সোচ্চারে আপনাদের স্বাগত। আমি শুভাশিস। আজকে যে বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা উপস্থিত হয়েছি, আপনারা জানেন গত ৯ই আগস্ট থেকে আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য, গোটা দেশ উত্তাল। একমাত্র খবরের শিরোনাম এখন আরজিকর। সেই জায়গায় দাঁড়িয়ে আরজিকরে ডাক্তারদের ১ মাস ধরে যে কর্মবিরতি, সেই কর্মবিরতির কারণে যেমন মানুষের বিভিন্ন রকমভাবে মানুষ চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, সেই চিকিৎসা বঞ্চনা থেকে অলরেডি ২৫ জন মানুষের কিন্তু মৃত্যু হয়েছে। আজকে আমরা সেই বিষয়ে একটু আলোচনা করব, যেখানে এই কর্মবিরতি, ডাক্তারদের এই যে কর্মবিরতি, সেটা আজকে কতটা যুক্তিযুক্ত, যেখানে সিবিআই তার নিয়ন্ত্রণে এই তদন্ত চলছে এবং সবচেয়ে বড় কথা সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে এই তদন্ত চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কর্মবিরতি আজকে কতটা প্রাসঙ্গিক, কতটা গ্রহণীয়, এই বিষয়ে আমরা যাব মাননীয় শ্রী কল্যাণ সেনগুপ্ত, যিনি দেশ বাঁচাও কমিটির তিনি একজন কর্ণধার, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মতামত দেন, তার কাছে যাব। দাদা, এই বিষয়টা নিয়ে যদি একটু আলোকপাত করেন, যে কর্মবিরতিটা চলছে তাতে দেখা যাচ্ছে বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কি বলবেন? না, সেটা তো অত্যন্ত কি বলবো, একেবারে মানে কোনো দায় না নেওয়া, একেবারে দায়িত্বজ্ঞানহীন আচরণ যাকে বলে। এটা তো ডাক্তারদের প্রথম কাজ হচ্ছে সেবা করা। আমরা এর আগেও অনেক জুনিয়র ডাক্তারদের আন্দোলন দেখেছি, কিন্তু তারা প্রথম থেকেই তারা সরকারি না হলেও তার বাইরেই তারা টেবিল দিয়ে তারা কিন্তু প্যারালালি চালিয়েছেন। তখন কিন্তু এই ধরনের অভিযোগ আসেনি। আর এখানে তো এখন তো মানে একটা যাচ্ছে তাই অবস্থা চলছে। এবং এরা বলছে না, কোনো রকম ক্ষতি হচ্ছে না, হাসপাতাল একদম ফার্স্ট ক্লাস চলছে, সিনিয়ররা সব করছে। তার সিনিয়ররা যদি সব করে দিতে পারে, তাহলে আর এত জুনিয়র ডাক্তারকে এত এত টাকা দিয়ে তাহলে করা মানে রাখতে হয় কেন? ওরা ওরা বলছে না, আরও বেশি সিনিয়র থাকার দরকার, ইত্যাদি ইত্যাদি, এই পরিকাঠামোর এই নেই, সেই নেই, হ্যান নেই। হ্যাঁ, এইগুলো নিয়ে তো এতদিন ধরে চলছে। এটাই যদি মূল সমস্যা হতো, তাহলে তোমরা তো আগে আগে বলতে পারতে। আগে না, এটা বলনি, তোমরা একটা সুযোগ খুঁজছিলে। তোমরা যে এরকম একটি মেয়ে মারা যাবে, তারপরে সেই সেন্টিমেন্ট নিয়ে সারা সারা মানে রাজ্যের মহিলারা জেগে উঠবে, আর সেই সুযোগ নিয়ে তুমি তোমাদের দাবি দেওয়াগুলোকে, পুরনো দাবি দেওয়া টেনে 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 নেমে এনে এটাকে এখন ধরে তোমরা এটাকে ফুলফিল করার চেষ্টা করছো। এটা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ। এটা মনে রাখতে হবে। আজকে তারা যে আচরণটা করছে, মনে হচ্ছে যেন কোনো কারখানার মানে সরকার হচ্ছে কারখানার মালিক আর এরা হচ্ছে কারখানার শ্রমিক। এটা তো হতে পারে না। যে শ্রমিকরা যেমন নাকি উৎপাদন বন্ধ করে দিয়ে মালিককে টাইট দেয়, এখানে এদের আচরণটা অনেকটা তাই। যে আমরা মানে আমাদের কাজ হচ্ছে রুগীদের সেবা দেওয়া, আমরা সেবা দেব না, আমরা বন্ধ করে দিলাম। এবার রাজ্যের লোক যদি মরে, তাহলে দায়ী হচ্ছে তুমি। আরে দায়টা যে মানে সরকার তো নিজে করে না, সরকার তো দায়িত্ব তোমাদের দিয়েছে রুগীদের সেবা করার জন্য। এটা তো একটা সিস্টেম। আর এখানে তুমি যদি হাজার একটা ত্রুটির কথা বলো, আমি মানছি যে এখানে সাফিসিয়েন্ট আমার ব্যবস্থা নেই, আরো অনেক কিছু পরিবর্তন করতে পারলে ভালো হতো, পরিকাঠামোর অভাব আছে। কিন্তু কথা হচ্ছে, তুমি তো এই পশ্চিমবঙ্গটা তো ভারতবর্ষের বাইরে নয়, ভারতবর্ষের অন্যান্য বড় বড় রাজ্যগুলোর সঙ্গে তুলনা করে দেখো না, পরিকাঠামোগত কি কি ডিফারেন্স আছে। হঠাৎ করে তুমি শুধু ইচ্ছে মতো সরকারি ওই কেতাবি খাতায় কি লেখা আছে ওরকম অনেক কিছু লেখা থাকে, কিন্তু সেগুলো সব ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় না। কারণ মানে এইভাবেই চলছে বিষয়টা। যে আমরা আমাদের কিছু মানে সীমাবদ্ধতা আছে, মানে টাকা কড়ির বলো বা যাই বলুন, তাও তো আমি বলবো অন্যান্য জায়গার থেকে পশ্চিমবঙ্গে আগের থেকে অন্তত এখন স্বাস্থ্য খাতে খরচ অনেক বেশি করছে মমতা সরকার। যেটা আগে এতটা করতো না। কিন্তু তা সত্ত্বেও তার সাথে লোক সংখ্যাও বাড়ছে, তো সুতরাং চাহিদা বাড়ছে মানুষের। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সাধারণ যারা মধ্যবিত্ত মানুষ, এই যারা নাকি এখন রাস্তায় নেমে পড়েছে, এই এই যে পরিবারের লোকেরা রাস্তায় নেমে পড়েছে, তারা কিন্তু এই সরকারি হাসপাতালের চিকিৎসার উপর নির্ভরশীল নয়। তাদের পয়সা আছে, তাদের পয়সা আছে, তাদের মেডিক্লেম আছে লাখ লাখ টাকার,
হ্যাঁ, সুতরাং তারা এইসব পরোয়া করে না। তারা এখন কিন্তু এদের প্রথম দিন এই যে 14ই আগস্ট যে কলটা দেওয়া হয়েছিল মহিলাদের তরফে, সেটা ছিল প্রকৃত অরাজনৈতিক, প্রকৃত অরাজনৈতিক। হ্যাঁ, এবং একটা স্বতঃস্ফূর্ত একটা স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ এসছিল সেখানে। হ্যাঁ, এবং কিন্তু তারপর থেকে দেখলাম সেই সুযোগটাকে নিয়ে বিভিন্ন দল, বিশেষ করে এই সিপিএম আর বিজেপি, এরা একেবারে বিষয়টাকে কিভাবে পলিটিক্যালাইজ করা যায়, হ্যাঁ, তার থেকে ফায়দা তোলা যায়, রাজনৈতিক ফায়দা তোলা যায়, সেইভাবে একেবারে মানে তারা উঠে পড়ে লাগলো। হ্যাঁ, এবং আজকে এটা তো বুঝতে আর অসুবিধা হয় না যে রাজনৈতিক এই যে আমাদের এই যে জুনিয়র ডাক্তাররা আজকে এই আন্দোলনটা একেবারে এরা পুরো এদের এদের হাতের পুতুল হয়ে গেছে। হ্যাঁ, এদের হাতের পুতুল হয়ে গেছে। দাদা একটা প্রশ্ন, এই আন্দোলন যেখানে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ছিল গতকাল বিকেল 5টার মধ্যে কাজে জয়েন করতে হবে, নাহলে রাজ্য সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, তাতে কোর্টের সায় থাকবে। তারপরেও দেখা গেল জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিল না, তারা সুপ্রিম কোর্টের রায়কে সম্পূর্ণভাবে ভায়োলেশন করলো। দাদা এই জায়গায় দাঁড়িয়ে কি বলবে? বলবো এইটাই যে এটার পিছনে আপাতত মনে হচ্ছে যে সিপিএম, এবং আপনি দেখবেন মাঝে মাঝে এরা বিজেপিকে নেতাদেরকে এরা ঢুকতে বারণ করে বা তারা করে, এই সমস্ত আমরা বিভিন্ন দেখছি। এগুলো কিন্তু সব আই ওয়াশ। হ্যাঁ, কারণ জুনিয়র ডাক্তারদের এত বড় সাহস নেই, এত বড় ক্ষমতা নেই যদি না তারা জানতো যে আমার পিছনে মোদি আছে। হ্যাঁ, আজকে বলুন তো দেখি, এইখানে এই যে জাস্টিস 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 বলে এত গলা ফাটাচ্ছে, হ্যাঁ, তো এখন জাস্টিসটা কে দেবে? সরকারের হাতে কিছু ক্ষমতা আছে? সরকার তো এখন টুটো জগন্নাথ হয়ে বসে আছে। সরকার সিবিআই সবকিছু সিবিআই হাতে। তোমাদের মুরদ নেই, যেমন ওখানে গিয়ে গলা ফাটাও না, তোমাদের সে মুরদ নেই। হ্যাঁ, ওকে একটা কথাও তো বলছে না, যা কিছু বলছে সব সরকারের উপর। সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্ট হ্যাঁ, আমি মানছি যে সন্দীপ ঘোষ এখানে যা খুশি তাই করেছে, অত্যন্ত অন্যায় কাজ করেছে। মমতা ব্যানার্জির বড় একটা ত্রুটি হচ্ছে যে মমতা ব্যানার্জি তার ভুল ভাঙতে অনেকটা সময় নিয়েছে। এমনকি ওই যে প্রথমে এখান থেকে যখন নাকি সন্দীপ ঘোষকে এখান থেকে ট্রান্সফার করা হলো, তারপরে ওকে যে 4 ঘন্টার মধ্যে না 5 ঘন্টার মধ্যেই মেডিকেল, এটা অত্যন্ত অন্যায় এবং গরিত কাজ হয়েছে, অত্যন্ত ভুল হয়েছে। হয়তো মমতা ব্যানার্জি মুখে স্বীকার করেনি হয়তো, কিন্তু তিনি বুঝতে পেরেছেন। তিনি এই ঘটনার পর কিন্তু তার চোখটা খুলেছে, এবং তারপরে তিনি বুঝেছেন যে না, এ তো গন্ডগোল আছে। কিন্তু তিনি যাদের ওপর এতদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থার জন্য, এখন তিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু কথা হচ্ছে তিনিই তো আর প্রত্যেকটা জায়গায় কে হেড, কে দায়িত্ব নিয়ে বসে আছে, কে সৎ কে অসৎ, সবটা জানা তার পক্ষে সম্ভব নয়। তিনি কিছু কিছু লোকের উপর নির্ভর করেন, তাকে এটা করতে হয়, এটা প্রশাসনে এইভাবেই চলে। যেমন নাকি মোদি ওই যে কাশ্মীরের সিকিউরিটি নিয়ে অজিত ডোভালের ওপর নির্ভর করেন। আজকে যখন নাকি ওইখানে যে ওই যে পুলওয়ামার ঘটনাটা ঘটলো, হ্যাঁ, তখন সেই জন্য তো অজিত ডোভালকে সবাই দায়ী করে। আজ পর্যন্ত অজিত ডোভালকে ওখান থেকে সরিয়েছে না? অজিত ডোভালকে বিরুদ্ধে কোনো ইনকোয়ারি হয়েছে না কমিশন হয়েছে? আজকে এখানে সিপিএম এটা নিয়ে তো এই কি করে, ওর তো যত বিপ্লব যত লড়াই সবকিছু তো মমতার বিরুদ্ধে, কারণ এখানে নরম মাটি, এখানে খুঁড়ে জল পাবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় হচ্ছে পিছনে খুঁটির জোর হচ্ছে মোদি আছে কেন্দ্রের ক্ষমতায়। যতদিন মোদি আছে ততদিন এদের এই লেজ নাড়ছে। যখন নাকি মোদির সাপোর্টটা থাকবে না, তখন এই লেজ নাড়ানাড়ি সব বন্ধ হয়ে যাবে। একটা জিনিস দাদা যেটা হচ্ছে, আমি যে জায়গাটা বারবার আসার চেষ্টা করছি, যে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, যার যে কোনো অর্ডারকে মান্যতা দিতে বাধ্য, সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা ঘটনায় একটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং সেখানে একটা অর্ডার, সেটাকে ভায়োলেশন করা হলো। আমরা যদি ধরে নিই, যে এই প্রশ্নে যদি আসি, যখন রাম মন্দির নির্মাণ হয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডারে, তখন কিন্তু মুসলিম সমাজের, যে ভারতবর্ষের মুসলিম সমাজের 20% মানুষ, তারা কিন্তু সেটা মেনে নিয়েছিল, যেহেতু কোর্টের রায়। যদি তখন তারা সেটা না মেনে রাস্তায় নামতো, তাহলে ভারতবর্ষের কি চেহারা হতো? আজকে তারা যখন এটাকে মানতে বাধ্য হয়েছে, আজকে ডাক্তারদের এমন কি শক্তি যোগাচ্ছে যে তারা সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করছে? না, সেটা বলার আগে আমি এই রাম মন্দিরটা নিয়ে বলে নিই যে দেখুন,
রাম মন্দির তৈরি হচ্ছে, ভারতবর্ষে প্রচুর রাম মন্দির আছে, প্রচুর মন্দির আছে, মন্দির হচ্ছে, হবে, এই নিয়ে কারো কোনো আপত্তি নেই। হ্যাঁ, কারণ আমাদের ভারতবর্ষের মানুষদের মধ্যে একটা ধর্মের প্রতি, হ্যাঁ, একটা ভক্তিভাব বলুন বা যে দুর্বলতা বলুন, কিন্তু এখানে বাবরি মসজিদ ভেঙে গেছে। এইটাই হচ্ছে আপত্তির জায়গা। আমরা যারা সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা প্রথম থেকে আমাদের রাম মন্দির নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু ওই বাবরি মসজিদ ধ্বংস করে সেইখানটাতেই রাম মন্দির করতে হবে, এইটাতে আমাদের তীব্র আপত্তি ছিল, এবং সেই জন্য আমরা এটাকে কখনোই খোলা মনে এটা মানতে পারি না। কিন্তু তা সত্ত্বেও যে কোনো মানে যে ম্যানিপুলেশনের মাধ্যমেই হোক, এই তো তারপরে তো আমরা দেখতে পেলাম যে ওই রায়টা দেওয়ার পরেই তিনি গিয়ে রাজ্যসভার মেম্বার হয়ে গেল, রাজ্যসভার মেম্বার হয়ে গেল। এগুলো তো পরিষ্কার অঙ্ক, তো একদম মানে তা সত্ত্বেও একটা বাচ্চাও বোঝে, এগুলো তো একটা বাচ্চা শিশুও বুঝবে। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আমাদের মনে যত ক্ষোভই থাক, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট, কারণ আমরা একটা কনস্টিটিউশনের মধ্যে সুপ্রিম কোর্ট হচ্ছে যে তার উপর অনেক বড় দায়িত্ব, যে আজকে সরকার ঠিকমতো চলছে কিনা, সরকার সংবিধানকে মেনে চলছে কিনা, সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোগুলো যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো মানছে কিনা, এগুলো দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের। এবং সেই সুপ্রিম কোর্টের রায়কে আমাদের পছন্দ হোক বা না পছন্দ হোক আমাদেরকে মানতে হয়। কিন্তু এক্ষেত্রে তো ডাক্তাররা মানলো না, জুনিয়র ডাক্তাররা মানলো। সেটাই বলতে চাইছি যে কত বড় খুঁটির জোর ওদের, দেখুন এত বড় খুঁটির জোর। হ্যাঁ, কোথা থেকে ওরা আশ্বাস পেয়েছে যে তারা এইরকম অডাসিটি দেখাতে পারে? এটা একমাত্র যারা ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের বিচার ব্যবস্থায় আস্থা নেই, যারা দেশদ্রোহী বা এক কথায় বলা যায় তাদের পক্ষেই এটা করা সম্ভব। মানে এটা এগুলো কি মানসিকতা? মানে এরা হচ্ছে যে এতদিন বাদে দেখুন একটা মেয়ের মৃত্যু কত বড় মর্মান্তিক, প্রত্যেকটা দেশের মানুষ এটা সেটা তো সবাই বলছে মর্মান্তিক, অত্যন্ত মর্মান্তিক। এটাকে জাস্টিফাই করার হ্যাঁ, একটা সাইকিক ক্রিমিনাল, সাইকো পেশেন্ট সে। হ্যাঁ, সে কোনো নর্মাল না, কিন্তু এই ঘটনাটা ঘটে যাওয়ার পর তার যে সমস্ত বিশ্লেষণ হচ্ছে তাতে এখন বোঝা যাচ্ছে যে সে একটা অ্যাবনর্মাল মানুষ। হ্যাঁ, এখন দুর্ভাগ্যবশত এই মেয়েটি তার শিকার হয়েছে। এরকম ঘটনা তো রোজ রোজ ঘটে না, কিন্তু এটা দুর্ভাগ্যবশত এরকম একটা ঘটনা ঘটে গেছে। আজকে সেই মৃত্যুটাকে নিয়ে এই জুনিয়র ডাক্তাররা এটাকে তারা বাজি ধরে এটা খেলছে এইভাবে। এই যে আমরা রীতিমতো সরকারকে ব্ল্যাকমেলিং করছে রীতিমতো, এবং এই যে দেখুন ওই দুটো তিনটে ছেলে চোখের সামনে মরে গেল বিনা চিকিৎসায়। অন্য ঘরে একটা ছেলে হ্যাঁ, মারা সেখানে সেখানে ওই যে ডাক্তার আন্দোলনের আরেক নেতা তিনি বলছেন ওরকম দুই একটা হয়। হ্যাঁ, এত বড় একটা ঘটনার মধ্যে ওরকম দুই একটা হয়। এখন মমতা ব্যানার্জি যদি এই কথা বলতো যে যেমন নাকি একসময় জ্যোতি বসু বলেছিল, হ্যাঁ ওরকম তো কতই হয়। ওরকম তো কতই হয়। অনিতা দেওয়ানি। হ্যাঁ, এখন এইটা মমতা তো অনেক মানে আলগা কথা বলে বলে মমতার খুব বদনাম, মমতার খুব ইয়ে, কিন্তু মমতা এই যে উৎসব কথাটা বলেছে তাতেই মমতা মহা অপরাধ করে ফেলেছে। তাকে শকুনি বানিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তাকে শকুনি বানিয়ে দিয়েছে, অনেক কিছু করে। কিন্তু মমতার বলার, হ্যাঁ, এতে যদি একটু গুছিয়ে বলতে পারতো যে আপনারা মানে পুজোর যে মানে পুজোর ওপর যে একটা বিরাট অর্থনীতি আছে, এই যে কিছু গরিব মানুষ আছে সেটা তো বারবার বলছে সারা বছরের না, ওরা তো ওই একটা কথা লুজ কথা ধরে নিয়েছে না। মমতা কি বলতে চেয়েছে সেটা সবাই বুঝেছে, কিন্তু আমি যদি আপনার সঙ্গে শত্রুর মতো আচরণ করি, আপনি একটা লুজ কথা বললেন, ওইটাকে ধরে নিয়ে আমরা আর কিচ্ছু শুনলাম না, শুধু ওই কথাটাই, না উৎসবে ফিরছি না, উৎসবে ফিরবো না। হ্যাঁ, এখন তো পাল্টা উঠছে, তো তোমরা মৃত্যুর উৎসবে আছো, তোমরা কি তাহলে মৃত্যুর উৎসবে আছো? লাশের উৎসব। হ্যাঁ, লাশের উৎসব। তাই তো একের পর এক তো ঘটনা ঘটে যাবে তোমরা যদি কর্মবিরতি চালিয়ে যাও। আর আর তোমরা যদি বলো যে না হাসপাতাল একদম ঠিকঠাক চলছে, হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না, কারো বিনা চিকিৎসায় কেউ মারা যাচ্ছে না, কোনো কিছু অসুবিধা নেই, তাহলে ওরা কর্মবিরতিটা করছো কেন? কর্মবিরতিটা করছোই তো এই জন্য, সরকারকে ব্ল্যাকমেল করার জন্য, যাতে সরকার বাধ্য হয় তোমাদের কাছে মাথা নত করে সমস্ত দাবি দেওয়া। আর দিনের পর দিন তাদের দাবির তো শেষ নেই, দাবি তো বেড়েই যাচ্ছে। একটা জিনিস দাদা এখানে একটু বলে, এই দাবির কথা যখন উঠলো তখন বলি যে মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত যে প্রেসেন্স দেখাচ্ছে, আমরা দেখেছি 1983 সালে এই এসএসকেএম এর ডাক্তার, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে কিভাবে তৎকালীন বামফ্রন্ট সরকার পুলিশ পাঠিয়ে ব্যাপক মারধর করেছিল, ব্যাপক মারধর। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত
একটি ক্ষেত্রেও মারা তো পুলিশ পাঠানো তো দূরের কথা, এবং সবচেয়ে বড় কথা নিরাপত্তার পুরো দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সেন্ট্রাল এজেন্সিরা, সিআইএসএফ। এখনো এইটাকে ইস্যু করে যে আন্দোলন করে পরিষেবাকে বিঘ্নিত করছে, মানুষ মারা যাচ্ছে, এটাকে কিভাবে নিন্দা করবে? না, নিন্দা তো অবশ্যই করছি, এবং তা ছাত্র আপনি একটা পরিস্থিতিটা দেখুন যে যখন নাকি সন্ধেবেলা ওরা ডিয়ার স্যাল লিখেছে, মানে শুধু খোঁজে কোথায় একটা কি মানে খুঁত খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, কেন ম্যাডাম লেখেনি? আরে বাবা, তোমাদের এগুলো হচ্ছে সিম্বলিক। হ্যাঁ, যে একজন প্রেসিডেন্ট থাকে বা তোমাদের তো প্রেসিডেন্ট যে কিছু মহিলা কিনা তাও তো জানা নেই। একটা ডিয়ার স্যার লিখেছে, এটাতে মহা অপরাধ করে ফেলেছে, সেই জন্য ওরা নাকি গেল না। হ্যাঁ, কিন্তু এই দিক একদিকে সুপ্রিম কোর্টের যে মানে মানে কি বলবো, অনুরোধ বলুন, নির্দেশ বলুন, যাই বলুন, সেটাকে তারা মানে একেবারে ইয়েতে সরিয়ে দিয়ে, হ্যাঁ, একেবারে ডোন্ট কেয়ার এরকম ভাবে তারা বাতিল করে দিয়ে যখন নাকি এই সন্ধেবেলার এইটাও করলো, হ্যাঁ, এবং তারপর যখন নাকি চন্দ্রিমা ভট্টাচার্য বললো যে সন্ধেবেলা অবধি মুখ্যমন্ত্রী 7টা 10 অবধি বসেছিল এদের সঙ্গে কথা বলবে বলে, হ্যাঁ, তারপর বোধহয় এদের যারা মেন্টার আছে তারা বোধহয় বলেছে যে এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবার মানে এবার যদি তোমরা না করো, আলোচনায় না যাও, হ্যাঁ, তাহলে কিন্তু পুরো ভুল মেসেজ যাবে, হ্যাঁ, মানুষের কাছে, এবং সেটা কিন্তু তারপর কিন্তু বুমেরাং হতে পারে। সবচেয়ে বড় কথা সুপ্রিম কোর্টের রায়টাকে অমান্য করা হচ্ছে, এটাকে কি বলবে? সেটাই তো আমি বারে বারে বলছি, এটা হচ্ছে এই দুঃসাহসটা এরা দেখাতে পারছে, তার কারণ পিছনে একটা বড় খুঁটির আশ্বাস পেয়েছে। কি মনে হয় কোনো বিদেশি কোনো শক্তি? আমি কিছুদিন আগে যখন লালবাজারে, না একটা প্রশ্ন বলছি, যে আমরা লালবাজারে যখন ওদের অবস্থান ধর্ণা চলছিল বিনীত গোয়েলকে অপসারণের দাবিতে, বহিষ্কারের দাবিতে, তখন আমি দেখছিলাম যে এই ডাক্তার যারা ধর্ণা দিচ্ছে তাদের মিনারেল ওয়াটার গাড়ি গাড়ি সাপ্লাই দেওয়া হচ্ছে, ভালো ভালো মানে প্যাকেটজাত খাবার সাপ্লাই দেওয়া হচ্ছে। এই যে অর্থ, এই অর্থের যোগানটা কোথা থেকে আসছে? নিশ্চয়ই কোনো একটা শক্তি এদের পিছনে অর্থ ঢালছে। কি বলবেন সেটা? সেটা খুব আপনাকে এত তথ্য জোগাড় করতে হবে না, আপনি শুধু একটা জিনিস বুঝবেন যে এই যে যেমন নাকি এখন এখানে আজকে অবশ্য একটু চিত্রটা দেখলাম আলাদা। হ্যাঁ, আজকে মানে সকালবেলা মানে আরজি করে দেখলাম বেশ, সেটা তো অনেকে ধরে ফেলেছে নিন্দামন্দর কারণে, সাধারণ মানুষ এখন মোটামুটি একটু ভিত্তি রয়েছে। ওটাতে আমার যা ধারণা সেটা হচ্ছে, একদিকে যখন সরকারি হাসপাতালের অচলাবস্থা চলছে, আর আপনি গিয়ে দেখুন ওখানে এখন একটা ঠাঁই নেই প্রাইভেট হাসপাতালগুলোতে, একদম নেই। আমার কাছে আজকে একটা খবর এসছে, ইস্টার্ন বাইপাসে, আমি নাম করছি না, সেই হসপিটালের বেড ভাড়া হচ্ছে 2000 টাকা। একটা এনজিওপ্লাস্টি অপারেশন হওয়ার কথা ছিল, তাকে বলা হচ্ছে যে এখন যদি আপনি করেন, আগে প্যাকেজ দেওয়া ছিল 1.5 লাখ টাকা, বলছে এখন যদি করেন তাহলে আপনাকে 4.5 লাখ টাকা খরচা করতে হবে। ভাবুন না, মোকা এই মোকাটা করে দিয়েছে এই জুনিয়র ডাক্তারের আন্দোলন। তো তারা তারা যদি এরকম করে 3 লাখ টাকা করে যদি বাড়িয়ে দিতে পারে, হ্যাঁ, মানে 1.5 লাখটা যদি 4.5 লাখ হতে পারে, 3 গুণ বাড়িয়ে দিয়ে 1.5 লাখ টাকার প্যাকেজটা বলছে এখন যদি করতে হয় আপনাকে 4.5 লাখ টাকা দিতে হবে। সেটাই বলছি, এরকম যদি মানে 3 টাইমস যদি তাদের মুনাফা বেড়ে যায়, তাহলে পরে তো এরকম খাবারের প্যাকেট, হ্যাঁ, এগুলো তো তারা খুব আনন্দের সঙ্গেই দিতে পারে, চালিয়ে যাও। মানে কর্পোরেট হসপিটাল একজনে তারা এগুলো সাপ্লাই দিচ্ছে। এটা তো পরিষ্কার। কুণাল সরকার কে? কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী, এরা কোথায় প্র্যাকটিস করে? এরা তো সব প্রাইভেট ইয়েদের সঙ্গে সব যুক্ত এখানে। হ্যাঁ, এরাই এখন হচ্ছে বড় নেতা। আর কুণাল সরকারের এগেনস্টে তো মানে অনেক বড় বড় অভিযোগ ছিল। হ্যাঁ, মানে আমি নিজে শুনেছিলি একবার, এই যে মমতা ব্যানার্জি যে মাঝে মাঝে সব ডাক্তারদের নিয়ে, আরো বিভিন্ন জনপ্রতিনিধিদের নিয়ে, সবাইকে নিয়ে একসাথে মিটিং করতো, এটা অনেকদিন আগেকার কথা অবশ্য। তখন এই মানে কুণাল সরকার তো মেডিকাল সঙ্গে যুক্ত, তো উনি বলেছেন আপনাদের হাসপাতালে এখন ওই সমস্ত ওই কিডনি পাচার সব বন্ধ হয়েছে তো? না ম্যাডাম, ওই সমস্ত কিছু আমরা দেখে নিয়েছি, আর এই সমস্ত কিডনি পাচারের কাণ্ডেও যুক্ত থাকতো এরা ছিল এই অভিযোগ, নাহলে কি একটা ওপেনলি এরকম এই জন্য কুণাল সরকার মমতা ব্যানার্জির মানে ওর তো গায়ে লেগে গেছে, ওর নাম করেনি কিছু, আর কুণাল সরকার সেখানে ছিল না,
তাতেই ওর গায়ে লেগে গেছে। তারপর থেকে ও একেবারে মানে মমতার মানে ইয়ে হয়ে গেছে একদম, মানে মমতার ইয়ে কামনা করা ছাড়া ও জল খায় না এখন। মানে এখন একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে বিচারের মানে দাবিতে একটা মানে কোনো রকমে একটা আর্গুমেন্ট করে সরকারি হসপিটালটাকে অকেজো করে দাও, আর পাশাপাশি মানে বেসরকারি হসপিটালগুলোতে ভালো ব্যবস্থা চালু দাও। তাই তো, এটা তো সবাই দেখতেই পাচ্ছে এখন। আপনি যখন নাকি হাসপাতালগুলোতে, তখন মানুষ এবার যে গরিব, এখানে তো মূলত গরিব মানুষরাই তো যায় সরকারি হাসপাতালগুলো। আমার যদি আজকে মানে ক্ষমতা থাকে, আমার যদি সেরকম সাফিসিয়েন্ট অ্যামাউন্টের মেডিক্লেম করা থাকে, হ্যাঁ, আমি কেন এই ভিড়ভাট্টার মধ্যে যাব? হ্যাঁ, এখানে তো ভিড়ভাট্টা। এখানে তো এই যে এখন জুনিয়র জুনিয়র ডাক্তাররা এখন বড় বড় কথা বলছে, এদের বিরুদ্ধে তো প্রচুর মানে প্রচুর রুগীরা কমপ্লেন করে যে ডাক্তারবাবুরা ঠিক মতো আসে না, দেখে না, এই করে না, এই করে না, এই আসছি, যান গিয়ে বসুন, দেখছি এগুলো। কিন্তু এগুলোকে ধরে বসে থেকে লাভ নেই, কারণ এগুলো হবে সরকারি দপ্তরে একেবারে মানে প্রতিটি ডাক্তার। কিন্তু এই যে আমি তার পাশেই বলবো, এই যে মেয়েটি মারা গেল, এই মেয়েটির সম্বন্ধে কলিগরা বলতো যে এই মেয়েটি মানে এত বেশি ডিউটিফুল মেয়ে ছিল, ও 36 ঘন্টা ডিউটি করছিল। এবং অনেকে আছে না সরকারি অফিসে দেখবেন যে মানে সবাই বেশিরভাগ ফাঁকি মারে, হ্যাঁ, মানে কোনো রকমে চাকরিটা টিকিয়ে রাখার জন্য, হ্যাঁ দাদা একটু আসছি, হ্যাঁ একটু কাজ আছে, এসব চলতো আগে আর কি। এখন তো সরকারি অফিসেরও চেহারা বদলে গেছে। যাই হোক, কিন্তু এই মেয়েটি মানে অসম্ভব ডিউটিফুল মেয়ে ছিল, মানে ভীষণভাবে মানে ওর ডিউটির প্রতিও একদম খুব ইয়ে ছিল, নীতিনিষ্ঠ ছিল। হ্যাঁ, যার জন্য কলিগরা ওকে ওরা একটু থাকে না যে বেশি কাজ করলে পরে তো হিংসা করা, এই সমস্ত। এটা আমি আরো ওর বন্ধু বান্ধবের মুখ থেকে কারো কারো মুখ থেকে শুনেছি যে দিদি অত্যন্ত বেশি কাজ করতে বলে আবার অনেকের একটু শত্রুও তৈরি হয়ে শত্রু ওরকম আর কি, একটু মনে মনে ইয়ে বেশি কাজ দেখায়, এইরকম আর কি। তো এরকম এরকম তো সবাই তো তা না। এই মেয়েটা তো এই মেয়েটার সম্বন্ধে এইরকম সুনাম ছিল, কিন্তু এটা তো সবার নয়, বেশিরভাগ জায়গাতে হচ্ছে ফাঁকিবাজ। হ্যাঁ, আমরা নিজেরাও দেখেছি অনেক সময়, ইমার্জেন্সিতে দেখেছি রুগী পড়ে রয়েছে, ডাক্তারবাবুরা তারা গল্প করছে বা ইয়ে করছে, কিন্তু রুগীর দিকে আসছে না, তাকে কোনো রকম কেয়ার নিচ্ছে না। তো আমরা তো এগুলো কিছু করা যাবে এবং না। এগুলোকে মেনে নিয়ে এগুলোকে মেনে নিয়েই চলতে হবে, কারণ আপনি 100% লোক একেবারে 100% অনেস্টি আরে সিনসিয়ারিটি নিয়ে কাজ করবে, এটা তো আমাদের সমাজ সেরকম নয়। আজকে আমাদের সমাজটার কথা ভাবতে হবে, যেখানে রোজ মানে 80-90টা করে রেপ হয়, হ্যাঁ, সব কটা নিয়ে এরকম লোকে নামে, যেখানে এই যে বেশিরভাগই তো হয় গরিব মানুষরা, বেশিরভাগ গরিব মানুষরা, কারণ গরিব মানুষের প্রোটেকশন নেই, তারা ফ্ল্যাটে থাকে, তাদের ওখান দিয়ে ঢুকে এরকম করতে যাওয়া, সে একমাত্র হয়েছিল ওই যে ধনঞ্জয়ের ফাঁসি। ধনঞ্জয়, হ্যাঁ, সেটাও তো একটা তাকে মিথ্যে মামলায় মিথ্যে মামলা, গুজরাটি ধনী পরিবার, সেখানে সেই মেয়েটি কার সাথে যেন মানে বাড়ির লোকের পছন্দ নয় এমন কার সঙ্গে প্রেম ফেসে গেছিল, যার জন্য ওকে এই অনার কিলিং বলে না, মানে বাড়ির লোককে মেরে ফেলে। ও মানে ভদ্রমহিলায় মানে এর পিছনে পুরো ভদ্রমহিলা, ওর মা যুক্ত ছিল। ইচ্ছা করে 2-3 ঘন্টা মন্দিরে পুজো দেওয়ার নাম করে বাইরে গিয়ে বসে আছে, তারপরে কাজ ছেড়ে এরা যখন বেরিয়ে চলে গেছে, হ্যাঁ, তারপরে তিনি এসে আর আগে থেকে এইগুলো প্ল্যান করা ছিল যে ধনঞ্জয়কে মুরগি করবে, বা ধনঞ্জয় সেদিন দেশে যাওয়ার কথা, হ্যাঁ, ওইটা একটা অ্যালিবাই এরা পেয়েছে যে ও পালিয়ে যাচ্ছিল। আসলে ও আগের থেকেই কিন্তু বাড়ির লোক জানে যে ও আসবে। কেউ কি এরকম প্ল্যান করে মানে সেই মামলা ধরুন 10 বছর ধরে সেই মামলা চলেছে। তো এখন যারা বিচার চাই এখনই বিচার দিতে হবে। এবং এইটা করেছিল বুদ্ধ ভট্টাচার্যের সময়। মীরা ভট্টাচার্য, তার স্ত্রী মীরা ভট্টাচার্য একেবারে রাস্তায় নেমে ফাঁসি চাই করে একেবারে এমন একটা করলো, হ্যাঁ, করে কোনো সুবিচারই হলো না। ওটা তাড়াহুড়ো করে একটা ছেলেটাকে, নিরীহ মানুষকে ঝুলিয়ে দেওয়া। এবং সবচেয়ে দুঃখের কথা কি জানেন, ওর ফ্যামিলিটা পুরো বাঁকুড়ার গ্রামে সিপিএম ফ্যামিলি ছিল। মানে চিন্তা করে দেখুন আজকে, হ্যাঁ, সেই সিপিএম ফ্যামিলি ভিকটিম হলো একটা মানে গুজরাটি ধনী পরিবারকে বাঁচাতে গিয়ে,
হ্যাঁ, আজকে একটা গরিব গ্রামের একটা সিপিএম পরিবারের একটি ছেলে, তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তার ফাঁসি দেওয়া হলো। এই তো এই জায়গায় দাঁড়িয়ে তারা এর বড় বড় কথা একটা বলছে। প্রশ্ন দাদা, এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি বলি কালকেই একটা বিচার দিয়ে দিতে হবে, কালকেই অমুককে ফাঁসি কাটে ঝুলিয়ে দিতে হবে, এটা কতটা যুক্তিসঙ্গত, কতটা হয় না, আইনে বলা আছে আপনি 100টা মানে অপরাধী যেন ছাড়া পেতে পারে, সেটাও মানে আইনে মেনে নেবে, কিন্তু একটা নিরাপরাধ যেন মানে সাজা না পায়। সাজা না পায়। কিন্তু ধনঞ্জয়ে এই একটি নিরাপরাধ সাজা পেল, ফাঁসি হয়ে গেল। হ্যাঁ, এই যে সিপিএম এর সুশাসন, সিপিএম এর সুবিচার, সিপিএম এর জনগণের প্রতি দায়, সিপিএম এর জনগণের সঙ্গে যোগাযোগ, তার ফলশ্রুতি হচ্ছে ধনঞ্জয়ের ফাঁসি। এই ঘটনায় মিডিয়ার রোল সম্পর্কে একটু বলুন, কি বলুন? শুনুন, এই যে আনন্দবাজার এবিপি আনন্দ, হ্যাঁ, এরা তো এখন মেন্টার, এরাই এখন চালাচ্ছে। এরাই তো ন্যারেটিভটা তৈরি করে দিয়ে। হ্যাঁ, এই যে রোজ কি গল্প দেখুন, ইয়ে ধ্বংস করে দিল, কি প্রমাণ লোপাট, ধ্বংস, হ্যাঁ, তারপরে ইয়ে কি ওই যে পোস্টমর্টেম, বেআইনি, হ্যান ত্যান। কিন্তু কোনো জায়গায় সিবিআই তো কোর্টে গিয়ে বলছে না। তুমি গল্প হাজার ছাড়তে পারো, তোমার গরু ছাগল মার্কা তোমার পাঠকরা ওই মানে যেহেতু যারা আর কি এটা 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 যেমন নাকি আমি আনন্দবাজার পড়ি, হ্যাঁ, কারণটা আমার মানে আমি পড়ি আনন্দে পড়ি না, তো অভ্যাস হয়ে গেছে। অভ্যাস নয়, জানার জন্য পড়ি যে এরা কি কোন দিক থেকে অ্যাটাক করছে, এটা কোন দিক থেকে অ্যাটাক করছে এটা জানার দরকার, কি কি কোন কোন পয়েন্ট ধরে অ্যাটাক করছে, এটা জানার জন্য প্রয়োজন হয় পড়তে। তো সেই জন্য আমিও পড়ি, কিন্তু কথা হচ্ছে যে আরো বহু মানুষ আছে যারা নাকি ওইটা পড়ে আর নাচছে, তারা রাজনীতি নিয়ে অত সিরিয়াস নয়। আজকে কি তারা কি কেউ ভাবে যে মমতাকে এই যে বাংলা মানে হাসিনা বানিয়ে যেভাবে তাড়াবার চেষ্টা করছে, হ্যাঁ, প্রথম কথা সেটা পারবে কি পারবে না সেটা আমি সেই তর্কে যাচ্ছিই না, সেটা সম্ভব না, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আজকে যেভাবে এরা মমতাকে মানে ইয়ে করার চেষ্টা করছে, হ্যাঁ, উৎখাত করার চেষ্টা করছে, মমতা ধরে নিলাম মমতাকে এখানে ইয়ে বরখাস্ত করলো, হ্যাঁ, রাষ্ট্রপতি করলো কি যাই হোক, যেভাবেই হোক, তারপরে কি হোয়াট নেক্সট, কে আসবে, সেলিম না অধীর আসবে? তো ওই সবচেয়ে বড় কথা দাদা, এই মুহূর্তে মণিপুর জ্বলছে, বলছে 7 সিস্টার আমাদের স্টেট যেগুলো আছে আমার তো জিজ্ঞেস করতে সমস্ত ইচ্ছা করে, জায়গায় আগুন জ্বলছে। আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে আজকে আপনারা, হ্যাঁ, আমাদের ঘরের মেয়ে, এরকম একটা সরকারি হাসপাতালে এরকম একটা ঘটনা, সত্যি এটা মানে মর্মান্তিক। মর্মান্তিক তো বটেই, এবং এরকম এরকম খুব একটা ঘটেও না, মানে এর আগে এরকম ঘটেছে কিনা আমার জানা নেই, সেদিক দিয়ে সব ঠিক আছে, কিন্তু আজকে আপনি চিন্তা করুন তো ওই মণিপুরের সেই ভিডিওটা, নগ্ন করে রাস্তা দিয়ে নগ্ন করে রাস্তায় দিয়ে নিয়ে গিয়ে তাকে রেপ করে মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, রেপ মারাটা আমরা দেখিনি, কিন্তু তারপরে ওইটার ঘটনাগুলো তো সব কাগজে এসছে, এটা তো মিথ্যে বলে কেউ বলেনি যে না হয়নি। আর ও একা নয়, ওখানে কার্গিলের যারা নাকি মানে ইয়ে শহীদ হয়েছে বা এই কথাই বলছি, মানে কতটা নির্মম, এবং সেইখানে আজ পর্যন্ত প্রধানমন্ত্রী গেল না। আর সবচেয়ে বড় কথা, আজকের দিনে দাঁড়িয়ে জানতে পারছি যেটা, আজকে মণিপুরে রকেট লঞ্চার ইউজ করছে সেখানকার উগ্রপন্থীরা, ভাবুন কোন পর্যায়ে পৌঁছে গেছে। নির্ভয়া কাণ্ডের তখন উত্তাল হয়ে গেছিল সারা ভারতবর্ষ, একদম উত্তাল হয়ে গেছে, হ্যাঁ, এবং প্রতিটি জায়গায় মোমবাতি। কিন্তু ঘটনা হচ্ছে সেই নির্ভয়া কাণ্ডের পর দেখা গেল যে কঠিন আইন করা হলো, নির্ভয়া কাণ্ডের পর ধর্ষণের বিরুদ্ধে নানান রকম আইন তৈরি, কিন্তু তারপরেও কিন্তু ধর্ষণটাকে মানে রোখা যাচ্ছে না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি রোখার প্রশ্ন নয়, নিয়ন্ত্রণ করতে গেলে প্রথম কথা হচ্ছে, দেখুন এই সোশিও ইকোনমিক ব্যাপার আছে, আপনি একটা গরিব ঘরের মেয়ে, আজকে মানে বড় লোকের ঘরের ছেলেটা যদি মানুষ হচ্ছে না, হ্যাঁ, সে বাপ মার দোষেই মানুষ হচ্ছে না, কিন্তু আমাদের এইটা উচিত ছোটবেলা থেকে ছেলেকে মেয়েকে পাঠ দেওয়া, হ্যাঁ, এই যে মানে যে সোশিও যে ব্যাপারগুলো আছে, বিশেষ করে এই যে সেক্সুয়াল ব্যাপারগুলো নিয়ে, সেক্স এডুকেশন যেটা আর কি, সেক্স এডুকেশন,
সেই ব্যাপারে মানে লজ্জা করে তো লাভ নেই, সত্যিটাকে বুঝিয়ে সেইভাবে বলতে হবে, বুঝিয়ে তাদেরকে কনসাস করতে হবে। একদম। এবং ছেলেদেরকেও, হ্যাঁ, সেদিন আমি একটা দেখছিলাম, একটা প্রতিবাদেই একজন শিক্ষিকা, সে বলছে আমি আমার ছেলেকে মানে শেখাচ্ছি যে বাবা, তুমি তোমার ক্লাসে কোনো মেয়ে বন্ধুর সাথে কোনো রকম দুর্ব্যবহার করবে না, কোনো রকম তার সাথে মারামারি করবে না, তাকে সবসময় হেল্প করবে, মেয়েদের পাশে সাহায্য করবে, মানে যদি প্রয়োজন পড়ে, সে যদি চায় তুমি তাকে সাহায্য করবে, কিন্তু তুমি কোনো রকম তার সাথে অপমান করবে না বা অন্যায় করবে না তার সাথে। এই যে এরকম ভাবে যদি ছোটবেলা থেকে যদি আমরা মা বাবারা যদি শেখাতে পারে ছেলেদের বা মেয়েদের, অ্যাওয়ারনেস দরকার। হ্যাঁ, সেটা তো আমাদের এখনো ঠিক সেইভাবে গড়ে, আমরা মুখে অনেক কিছু বলি কিন্তু এখনো সেইভাবে গড়ে ওঠেনি। আর আমাদের এখনো পর্যন্ত দেখুন, আমাদের মতো এরকম 140-45 কোটির দেশে এখনো পর্যন্ত আমাদের দেশের মানে এত জনসংখ্যা, এবং এই সেখানে এত গরিব মানুষের সংখ্যাটা এত বেশি, যে তাদের অন্ন বস্ত্র শিক্ষা, মানে যে মূল বেসিক যে দাবি দাওয়াগুলো মানুষের জীবনের, হ্যাঁ, সেগুলো মেটাতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তারপর তো এইগুলো, হ্যাঁ, যে শিক্ষাটা এই সমস্ত এক্সট্রা তার সাথে শিক্ষা, চুরি আছে, দুর্নীতি আছে, অনেক, সবই যুক্ত সে তো আছে। আছেই, সবই- সে তো আছেই, হ্যাঁ। সুতরাং দাদা একটা লাস্ট প্রশ্নে আসবো, সেটা হচ্ছে যে এই আমাদের এই তিলোত্তমা ধর্ষণ খুনের পর এই সম্প্রতি যে রাজ্য সরকার যে বিলটা এনেছে, অপরাজিতা নারী এবং শিশু নির্যাতন বিরোধী 2024 বিল, তাতে বলা হচ্ছে যে 21 দিনের মধ্যে আয়োগকে বলা হচ্ছে, তদন্তকারী অফিসারকে 21 দিনের মধ্যে চার্জশিট ফ্রেম করতে হবে, 30 দিনের মধ্যে ট্রায়াল শেষ করে সাজা ঘোষণা। এটা কতটা বাস্তবোচিত কথা, এটা হয়? শুনুন, আপনি যদি টার্গেট ওইখানটা রাখেন না, তাহলে হয়তো আপনি লক্ষ্যে আরেকটু নিচে গিয়ে লক্ষ্যে পৌঁছাবেন। সেই হ্যাঁ, সুতরাং আপনাকে একটু হাই টার্গেট রাখতে হবে। এখানে হয়তো 21 দিনের জায়গায় হয়তো 1 মাস হতে পারে, কিন্তু আমি যদি ওই গয়ঙ্গচ্ছ করে ছেড়ে দিই, হ্যাঁ, তাহলে যা হয় হবে। মানে চাপে রাখার। চাপে রাখা। আজকে দেখুন আমাদের এই এই যে এখানে সিপিএম এর যারা শতরূপ ঘোষ বা এরকম ধরনের আরো যারা সিপিএম এর নেতা আছে, বসে বসে এখানে বড় বড় কথা বলে যায়, হ্যাঁ, যে এরকম কামদুনি কেসে, হ্যাঁ, সরকারের 17টা না 18টা পাল্টালো, তার জন্য ও ফাঁড়ি ছাড়া পেয়ে গেল। আরে সরকারের কে সেইটার জন্য ছাড়া পেয়ে গেল? এগুলো লোককে একটা এটা তো হয়ে যাবে। সরকারের না, আসল কথাটা বলছে না। আসলটা বলছে না ওখানে যে ওই যে বিজেপির যে আরএসএস এর, হ্যাঁ, যে এখন এখানে ওদের হয়ে সওয়াল করছে, হ্যাঁ, ফিরোজ এদুলজি, কামদুনি মামলা সে উকিল ছিল, হ্যাঁ, সে এরা তো ইনফ্লুয়েন্স করিয়ে এগুলো সব ছাড়িয়েছে, সে কথাটা তো একবারও বলে না। সবচেয়ে বড় কথা, দুজন যাকে সাজা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সাজা আবেদন করে সাজা ঘোষণা করে, তারা তো সুপ্রিম কোর্টে মামলা করে ঝুলিয়ে রেখেছে। এখন এখন আপনি তো তাকে জোর করে আটকাতে পারবেন না। এখন বিচার পাওয়ার তো সবারই আছে, এখতিয়ার সবার আছে। এখতিয়ার সবার আছে। আর আপনাকে চার্জশিটে আপনি সবকিছু বলে দিয়েছেন, রোজ রোজ এইটা নিয়ে করার কিছু নেই, আপনি তো ফ্যাক্টস বদলাতে পারবেন না। একদম। হ্যাঁ, সে আপনি রামের জায়গায় শ্যাম আসুক আর শ্যামের জায়গায় যদু আসুক, আপনাকে তো ওইটার উপর বেস করে আর্গুমেন্ট করতে হবে। কিন্তু কথা হচ্ছে উল্টো দিকে যদি আপনার মানে স্ট্রং এমন একজন আর ওই সময় আর্গুমেন্ট শুনে না হয় না, কার কোথায় জাভেদের সঙ্গে কি কানেকশন আছে। হ্যাঁ, এখন তো এই যে দেখতেই তো পাচ্ছে আরএসএস এর জমানা, আজকে রিটায়ার করলাম, কোর্টটা খুলে রেখে আমি আরএসএস ছিলাম, আমি আরএসএস এ জয়েন করলাম। এই তো আমাদের ক্যারেক্টার, এরাই সব বিচারক, এরাই আমাদের বিচার দেয়। একদম। হ্যাঁ, তো আজকে গোটা ব্যবস্থাটা আরএসএস একদম কবজা করে ফেলেছে প্রায়। তো আজকে সুতরাং এখানে সিপিএম এখানে বসে বসে এই আরএসএস এর দালালি করে, মানে তৃণমূলকে, আরএসএস এর সঙ্গে বিজেপির সঙ্গে লড়ছে কে? এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূল লড়ছে। তোমরা কি করছো? তোমরা ওদের হাওয়া দিচ্ছ, লোকে বোঝে এগুলো। হ্যাঁ, ওই জন্যই এখন আস্তে আস্তে না এই যে রাত জাগা নিয়ে এখনো ওরা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ওই মানে দেখবেন 25-30টা লোক এখন ওই নিজেদের দলের লোকেরা থাকে। আমি রামবাজারে দেখছিলাম যে কয়েকজন মানুষ বসে। এই সমস্ত সবকিছু লোকে এত বোকা নয়। 14 তারিখেরটা ওটা ছিল সত্যিকারের মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, কিন্তু আপনি ওটাকে রোজ টেনে নিয়ে 2-4টে আর্টিস্ট, হ্যাঁ, যে মানে যাদের নানা রকম ঘটনা আছে,
তাদেরকে এনে খুব একেবারে ডাঁড়া পেটিয়ে আর এবিপি আনন্দ একেবারে খুব ইয়ে করলো করে ওই 2-4 দিন চলে, কিন্তু এই দিয়ে আপনি আসল খেলা মানুষকে উল্টোপাল্টা বুঝিয়ে বেশি দিন টেকাতে পারবেন না। একদমই তাই। আমরা আলোচনা এখানেই শেষ করব। দীর্ঘক্ষণ ধরে মাননীয় কল্যাণ সেনগুপ্ত তার মতামত দিলেন এবং একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেল, সেটা হচ্ছে এই ডাক্তারদের কর্মবিরতি থেকে শুরু করে রাত দখল থেকে শুরু করে যে ধারা আন্দোলনের নামে যে একটা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবে যে একটা অর্থনীতি তৈরি হয়, সাধারণ মানুষের একটা গরিব প্রান্তিক মানুষের একটা রোজগারের জায়গা তৈরি হয়, সেটাকে নষ্ট করে দেওয়ার যে একটা চক্রান্ত চলছে, পুরো বিষয়গুলো নিয়েই আলোচনা হলো এবং আপনারা নিশ্চয়ই সহমত হবেন এই আলোচনায় আমাদের সাথে। নমস্কার, সবাই ভালো থাকবেন।